অনেকে বলে বাজেটে গেমিং ফোন মানেই কম্প্রোমাইজ, কিন্তু আমাদের হাতে যে মোবাইলটা আছে এটা যদি আপনিও হাতে নেন তাহলে আপনার ধারণাটাও ভাই পুরোটাই বদলে যাবে। আইকিউ বরাবরই বাজেটে বেস্ট পারফরমেন্সের জন্য সবথেকে বেশি জনপ্রিয়। আজকে আমাদের কাছে যেটি আছে সেটি হচ্ছে আইকিউ Z10 আর 5G মোবাইলটা। এটি বাংলাদেশের বাজারে 28,000 টাকার মধ্যে আশেপাশে লঞ্চ হয়েছে। তো দেখা যাক এই বাজেটে এটি আমাদেরকে কিরকম পারফরমেন্স দিয়ে থাকে। মোবাইলটা দেখতে ভাই প্রিমিয়াম লাগে। তার পাশাপাশি মোবাইলটার ব্যাগে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, তবে পলিকার্বনেট ব্যবহার করা হলেও ব্যাগে একটা শাইন ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে দূর থেকে দেখলে গ্লাসের ব্যাগ মনে হবে। তার পাশাপাশি মোবাইলটাতে কোয়াড কার্ভ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যার কারণে মোবাইলটা হাতে নিলে সলিড একটা ফিল পাওয়া যায়। সব থেকে চমকের বিষয় হলো এই বাজেটে IP68 এবং IP69 এর রেটিং দেওয়া। ইয়েস, ধন্যবাদ আইকিউকে, এরকম বাজেট সেগমেন্টের মোবাইলে তারা এত বড় আইপি রেটিং দিচ্ছে। আর যদি ওয়েট ব্যালেন্সের কথা বলি, আইকিউ এখানেও ভাই দারুণ করেছে। মোবাইলটার ওয়েট 184 গ্রাম, যেটা আমি মনে করবি একটা গেমিং মোবাইল এবং একটি পারফরমেন্স মোবাইল হিসেবে, বাজেট মোবাইল হিসেবে ভাই বেস্ট রেখেছে ওয়েট ব্যালেন্সটা। তাছাড়া মোবাইলটাতে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দূর থেকে না ভাই, কাছ থেকে দেখলে মোবাইলটা দারুণই একটা ফ্ল্যাগশিপ মোবাইলের ভাইব দেয়। আর যদি ইনহ্যান্ড ফিলিং এর কথা বলি, যারা এক হাতে মোবাইলটা ব্যবহার করেন ইজিলি ব্যবহার করতে পারবেন। মোবাইলটার ওয়েট একদমই কম আমি মনে করি। লং টাইম ইউজেও ভাই এক হাতে যারা ব্যবহার করেন তাদের কোনো সমস্যা হবে না মোবাইলটা ব্যবহার করতে। ডিসপ্লের কথা আসলে মোবাইলটাতে 120 হার্জ রিফ্রেশ রেটে 6.77 ইঞ্চির একটি কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটিতে আপনারা HDR10+ সাপোর্টও পেয়ে যাবেন। ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 89.0%, যার কারণে ডিসপ্লে চিন অ্যান্ড বেজেল একদম ন্যারো বলা যায় না ভাই, ফ্ল্যাগশিপ মোবাইলের মতনই রেখেছে। আর যদি বলি কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করার কারণে ভাই দেখতে কিন্তু দারুণ লাগতেছে ডিসপ্লেটা। এছাড়া মোবাইলটিতে আপনারা 1800 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যেটি দিয়ে ভাই আউটডোরে এবং ইনডোরে কোনো সমস্যা ছাড়াই মোবাইলটা ব্যবহার করা যাচ্ছিল। আউটডোরেও ভাই ডিরেক্ট সানলাইটেও মোবাইলটা দারুণ পরিমাণে ভিজিবিলিটি দিতেছিল আমাদেরকে। মিডিয়া কনজিউমেন্ট কথা আসলে মোবাইলটাতে 387 PPI রয়েছে, তার পাশাপাশি HDR10+ এর সাপোর্টও রয়েছে, যার কারণে মিডিয়াতে ভাই দারুণ পরিমাণে শার্পনেস এন্ড ডিটেল লক্ষ্য করা যাচ্ছিল ভিডিওতে। আর যদি ডিসপ্লের কালার কথা বলি, মোবাইলটার পাঞ্চি এন্ড ভিভিড কালার দিতেছিল, ন্যাচারাল টোন একটু কমে রেখেছে। তবে হ্যাঁ, ডিসপ্লের পাঞ্চি কালারগুলো আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল যারা ভাই কন্টেন্ট ওয়াচিং করবেন মোবাইলটাতে, নিঃসন্দেহে ভাই মোবাইলটার ডিসপ্লে দেখে ভাই ফিদে হয়ে যাবেন। আর কোয়াড কার্ভ ডিসপ্লে তো, যার কারণে ভাই দেখতেও সুন্দর লাগতেছিল, ফ্ল্যাগশিপ একটা ভাইব দিতেছিল। ডিসপ্লে প্রোটেকশনের কথা বললে আইকিউর সবগুলো মোবাইলে ভিভোর যে অফিসিয়াল শর্ট সেন্সেশন রয়েছে ওইটা ব্যবহার করেছে। তো এটাতে শর্ট সেন্সেশন আলফা ব্যবহার করা হয়েছে, যেটা আমি মনে করি ভালোই ডিউরেবল। তারপরেও যারা একটা নেবেন তারা ভাই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন। কোয়াড কার্ভ ডিসপ্লে তো ভাই হালকা একটু বাড়ি খেলেও ভাই ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে। কিন্তু পারফরমেন্সের কথা আসলে মোবাইলটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। ডে টু ডে লাইফে ভাই দারুণই স্মুথ ছিল মোবাইলটা, তবে এই সামান্য ব্যবহারে কিন্তু মোবাইলটার পারফরমেন্স জানা যাবে না। তার জন্য আমরা মোবাইলটাতে কয়েকটা টেস্ট করেছি। এটা আন্তততে স্কোর করেছে 6 লাখ প্লাস, এবং আমরা এটাতে গিগবেস 6 এর সিপিইউ স্কোর বের করেছি, যেখানে এটি সিঙ্গেল করে 1038 এবং মাল্টি করে 2988 করেছে। তার পাশাপাশি মোবাইলটাতে আরেকটু স্ট্রেস দেওয়ার জন্য এটাতে আমরা ওয়াইল্ডলাইফ 6 এ রান করেছি, যেখানে এটি স্টেবিলিটিতে 99% স্কোর করেছে, যেটা অবিশ্বাস্য বিষয় এরকম প্রসেসর হিসেবে। এন্ড আপনারা যদি পারফরমেন্সের কথা বলেন ভাই, ওয়াইল্ডলাইফ টেস্টের রেজাল্টটা দেখে বুঝতে যাবেন যে এটা কিরকম পরিমাণে স্টেবল প্রসেসর। তার পাশাপাশি আরেকটু ভালো করে পারফরমেন্স জানার জন্য আমরা এটাতে চলেন পাবজিটা টেস্ট করি। এটা পাবজিতে আউট অফ দ্য বক্স স্মুথে 60 FPS রান করে, অ্যান্ড প্রসেসর হিসেবে 60 FPS বা এটার জন্য কোনো বিষয় না। দারুণ পরিমাণে স্টেবিলিটির সাথে 60 FPS আমাদেরকে রান করে দিচ্ছিল। অ্যান্ড 1-1.5 ঘন্টা গেমিং এর পর হালকা পাতলা গরম হলেও মোবাইলটি কিন্তু ভালোই 60 FPS মেনটেন করতেছিল। 1-2 FPS এর মাঝে গ্যাপ পড়ে, তবে যদি অ্যাভারেজে বলি আমি অ্যাভারেজে 58 FPS এর মতো পেয়েছি। তো গেমিং এর কথা বললে যদি ভাই আমি প্রথম বলেছি ভাই বাজেট গেমিং, ইয়েস এটা বাজেটই কিন্তু 8,000 টাকা বাজেটে ভালোই কিন্তু গেমিং পারফরমেন্স দিতেছে আমাদেরকে। অ্যান্ড প্রসেসরের স্টেবিলিটিও ভাই দারুণ। আইকিউ Z10 এর দুটো র্যাম অপশন এবং দুটো স্টোরেজ অপশনে এসেছে, 8/12 GB র্যাম এবং 256 এবং 128 GB স্টোরেজ। তবে এখানে একটু কস্ট কাটিং এর জন্য আইকিউ স্টোরেজের হিসেবে UFS 2.2 স্টোরেজ ব্যবহার করেছে, যেটা আমার কাছে এই সময় এসে একদমই ভাই লোয়ার ভেরিয়েন্ট মনে হয়েছে। 27,000 টাকা বা 28,000 টাকা বাজেটের মধ্যে এখানে UFS এ 3 বা 4.3 দেওয়া যেতে পারতো, তাহলে কিন্তু আরেকটু ফাস্ট হতো মোবাইলটা। যারা ডাটা ট্রান্সফার করেন তারা আর কি ভাই UFS 2.2 স্টোরেজের ক্ষেত্রে একটু সমস্যা ফেস করবেন। আর যারা ভাই গেমিং করেন তাদের এই স্টোরেজ অপশনটা সেরকম ভাবে কোনো কাজে লাগবে না। ক্যামেরার কথা বললে ব্যাকে মোট দুইটা ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি IMX882, এবং যেটাতে ওয়াইস রয়েছে, এবং আরেকটি রয়েছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের। তবে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা নেই। আইকিউ এখানে কিন্তু ভালোই ভাই কস্ট কাটিং করেছে। আর যদি ক্যামেরা পারফরমেন্সের কথা বলি, সেলফিতে ভাই 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স রয়েছে, আর 4K তে আপনারা হাইস্ট 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন সেলফি এবং ব্যাক ক্যামেরা দিয়ে। তাছাড়া এই মোবাইলটিতে ভাই আমরা অনেকগুলো ছবি তুলেছি। ছবির কথা বললে ভাই ছবির ডিটেল এন্ড শার্পনেস
ডে লাইটে কিন্তু ভালো রেখেছে, তবে ভাই অন্ধকারে যে আমরা একটা ছবি তুলেছি নাইটে, ওইটা একটু আমার কাছে কম শার্পনেস মনে হচ্ছে। আর যদি পোর্ট্রেটের কথা বলি ভাই, যে ডেপথ সেন্সর রয়েছে ওইটা দিয়ে ভাই শর্টে যে পোর্ট্রেট গুলো তোলা হয় ওগুলোর কথা বললে ভাই দারুণ পরিমাণে লেগেছে। বোকে টোকে অ্যান্ড 2x টেস্টও করেছে, আমরা 1xও করেছি, সবগুলোতে ভাই ডিটেল ছিল ছবিগুলোতে, ভালোই ডিটেল ছিল ছবিতে, কোনো শার্পনেসের সেরকম নেই, মানে কমতি নেই। তবে যদি জুম করেন আর কি 1x থেকে 2x এর পরে যদি যান তাহলে একটু ফ্যাকাশে লাগবে ছবিগুলো, ছবির ডিটেলস একটু হারাবে। আর যদি স্যাচুরেশন কথা বলি, ভালোই স্যাচুরেশন ডিটেল ক্যাপচার করতেছিল মোবাইলটা। আর ক্যামেরার কথা বলতে ভাই ওভারঅল বাজেটে এটা ক্যামেরার জন্য না, তবে মিড বাজেটে গেমিং এর পাশাপাশি ক্যামেরার কথা বলে টুকটাক যারা ছবি তোলেন তাদের জন্য ভাই এটা ঠিক আছে ক্যামেরার দিকে। তবে এবার যদি ব্যাটারি সেকশনের কথা বলি, মোবাইলটাতে 5700 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাবেন। যারা ভাই নর্মাল ইউজ করেন তারা তো ভাই একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা হেভি ইউজ করেন তারাও ভাই ভালো পরিমাণে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি গেমিং করেন টানা, তাহলে এটা মোবাইলটা 0 থেকে 100% অর্থাৎ 100 থেকে 0% পর্যন্ত এইটা আপনাকে 4 থেকে 5 ঘন্টার ইজিলি গেমিং ব্যাকআপ দিয়ে দেবে। আর চার্জিং এর কথা বললে এটার ইন্ডিয়ান ভেরিয়েন্টে 90 ওয়াট এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে 55 ওয়াট রয়েছে। তো যারা নেবেন তারা একটু দেখে শুনে নেবেন, যাদের বেশি ওয়াটের চার্জিং দরকার তারা ভাই ইন্ডিয়ান ভেরিয়েন্টের দিকে, আর যারা কম ভেরিয়েন্টের দরকার তারা ভাই ইন্টারন্যাশনালের দিকে যেতে পারবে। মোবাইলটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং ফান্টাসোস 15 এর সাথে আসে, যেখানে আইকিউ প্রমিস করেছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। তো বাজেট সেগমেন্টে আমি মনে করি যে ভাই অ্যান্ড্রয়েড আপডেটটাও ঠিক রেখেছে, তবে যদি আরো 1 থেকে 2 বছর বাড়ানো যেত তাহলে ভালো হতো। এন্ড বাজেটে এটা কিন্তু ভাই বেস্ট কিলিং মোবাইল হয়ে যেত আপডেটের দিকে। এর কথা বলে ভাই অনেক স্মুথ ছিল, ইজি টু ইউজ ছিল, ভাই বালতি পড়া কোনো অ্যাপ নেই সেরকম, তবে কয়েকটা আবার ফ্রি ইনস্টল অ্যাপ রয়েছে চাইনিজ ভেরিয়েন্টটাতে অ্যান্ড ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটাতে কয়েকটা ফ্রি ইনস্টল অ্যাপ রয়েছে যেগুলো আপনার খুব সহজে আনইনস্টল করে দিতে পারবে। আর কাস্টমাইজেশনের কথা বললে আইকুর যে উইজিট অ্যান্ড ভিজিট এগুলো আপনার দারুণ পরিমাণে কাস্টমাইজ করতে পারবেন। মোবাইলটাতে ভাই দারুণ ফিচার রয়েছে। আর যদি হ্যাপটিকের কথা বলি, মিড বাজেটের মিড লেভেলের মোবাইলগুলোর মতো হ্যাপটিক ফিডব্যাক দিতেছিল আমাদেরকে। এর পাশাপাশি মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যেটা দারুণই ফাস্ট ছিল। তার পাশে মোবাইলটাতে আপনারা 5G কভারেজ পেয়ে যাবেন এবং ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.4 পেয়ে যাবেন। তাছাড়া এই মোবাইলটাতে আপনারা NFC সাপোর্টটা পেয়ে যাবেন। আর যে দরকারি জাইরো সেন্সর হতে শুরু করে যত সেন্সর রয়েছে দরকারি সেন্সর সবগুলো এই মোবাইলটাতে রয়েছে। তো বলে দিই ওভারঅল যদি বলি, মোবাইলটা কিন্তু 27 থেকে 28,000 টাকা বাজেটের মধ্যে বাংলাদেশে পাওয়া যায় আনঅফিসিয়ালি। সো আইকো বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে সবাই জানেন ভাই, আনঅফিসিয়ালি পাওয়া যায় তো 128GB যে ভেরিয়েন্ট ওইটা। সো আমি যদি বলি এই মোবাইলটা কাদের জন্য, যারা ভাই এই বাজেটে ভালো একটা গেমিং পারফরম্যান্স খুঁজতেছেন আর টুকটাক ক্যামেরা পারফরম্যান্স হলে হয়ে যাবে, তাহলে কিন্তু ভাই এই মোবাইলটা দেখতে পারেন। আর যাদের ভাই মেইন প্রায়োরিটি হচ্ছে ক্যামেরা, তাহলে আমি বলবো যাই নাথিং এর দিকে যাওয়ার জন্য। নাথিং ফোন, নাথিং CMF2 Pro যেটা লঞ্চ হয়েছে কয়েকদিন আগে, ওইটারও আমি ভিডিও করেছি। ওইটা ভাই কিন্তু এই বাজেটে বেস্ট ক্যামেরা সেটআপ এন্ড ভালো কিন্তু কোয়ালিটি দেয় ফটোর ক্ষেত্রে এই মোবাইলটা থেকে অ্যাটলিস্ট। তো এই ছিল আজকের ভিডিও, কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন, আর ভিডিওতে কমেন্টও করেন ভাই এই মোবাইলটা আপনি বাজেটে যদি আপনার 28,000 টাকা হয় গেমিং এর জন্য এটা আপনি কিনবেন কিনা।